আমরাও মনে করি যে এই সরকার কেন, যে কোনো সরকারি সামনে আসলে এই সিচুয়েশনের মধ্যে থাকলে বা এই সংবিধান দ্বারা পরিচালিত হলে তাহলে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এর বাইরে আমি যেটা মনে করি যে যত দামি গাড়ি নিয়ে আসুন, যত দামি বাবুর্চি নিয়ে আসুন বা উপাদান নিয়ে আসুন, বাবুর্চি আর গাড়ির চালক যদি ভালো না হয় তাহলে ভালো খানাও আপনি পাবেন না, সে গাড়িও গন্তব্যে যাবে না। আমি মনে করি সবার উপর মানুষ সত্য, ভালো মানুষটা থাকতে হবে রাজনীতিতে যদি সেই সংবিধানকে ঠিক মতো পরিচালনা করতে হয়। আপনি যদি খারাপ মানুষ নিয়ে আসেন তাহলে অবশ্যই যেই সংবিধানই আমরা দেই মানুষের ইচ্ছার প্রতিফলন সেখানে কখনো হবে না। আমাদের এই সংবিধান মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ না। মানুষের উন্নয়নের জন্য, দুর্বল মানুষকে প্রোটেক্ট করার জন্য, গুড গভর্নেন্সের জন্য, সরকার কিভাবে চলবে, সরকারের সাথে মানুষের যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট, এই সব কিছুর জন্য সংবিধানের জন্ম। কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। সংবিধানের প্রাসঙ্গিক হতে হবে। আমরা এটা উপলব্ধি করি যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন। আমরা উপলব্ধি করি বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন। কিন্তু প্রশ্ন আছে, সংবিধান সংস্কার করবে কে? আমি এখনো বিশ্বাস করি সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকারের প্রয়োজন। আমরা বিশ্বাস করি নির্বাচিত সরকারি সংবিধান সংস্কার করার নৈতিক অধিকার রাখে। আজকে এক বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লব। বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না। মাঝে মাঝে দেখি সাবেক প্রধানমন্ত্রী বলে উনি এখনো রাষ্ট্রপতি, উনি এখনো প্রধানমন্ত্রী আসবেন। উনি এইটা ওনার কেন, আওয়ামী লীগের যারা আছেন সবাই উপলব্ধি করতে হবে যখন বিপ্লব হয় তখন কোন সংবিধানে কি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো কিছু লেখা থাকে? কোনো কিছু লেখা থাকে। তো সুতরাং যখন বিপ্লব হয় তখন আমরা মনে করি একটা বিপ্লবী সরকার যদি থাকতো, সেখানে যদি ইউনূস সাহেব রাষ্ট্রপতি হয়ে সর্বদল মিলিয়ে একটা সরকার গঠন করতো, আমার মনে হয় সেটা আরো ভালো হতো। যাই হোক, এই ইন্টারিম সরকার আসছে, আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। প্রথমে আমরা আর্টিকেল 2(1) নিয়ে কথা বলি, যেখানে বলা আছে ইসলাম ইজ দ্য স্টেট রিলিজিয়ন। আমরা ইসলাম ইজ দ্য স্টেট রিলিজিয়ন এবং অন্যান্য ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা যারা ইকুয়ালি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে, সরি আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 2(1). কিন্তু আমি মনে করি গত 20 বছর যাবত আধুনিকতার নামে, গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কটূক্তি এবং অপমান করার একটা পায়তারা করা আরম্ভ করেছিল। আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ন হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া, তাহলে এই সংবিধানে যেখানে 90% মানুষ মুসলমান, সেখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম থাকবে না, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। আমি মনে করি অনেক, আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে 2 বছর কারাদণ্ড, কিন্তু অন্য আইনে আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে 5 বছর কিংবা 10 বছর কারাদণ্ড। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা, ওনাকে নিয়ে কটূক্তি করাটা, এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়া সংবিধানে থাকা উচিত। এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না, এতে করে অন্য ধর্মকে ছোট করা হবে না। বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকে আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্ব কর্মকাণ্ড করতে পারে। আমি মনে করি, শোনান একটা কথা বলি, গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না, বাট আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু আওয়ার রুট।
আমাদের কালচার, আমাদের ধর্ম, আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেওয়া উচিত। এটা আমরা আমাদের এখান থেকে প্রস্তাব জানাচ্ছি। আর্টিকেল 145 এ ইন্টারন্যাশনাল ট্রিটির কথা বলা আছে, আপনারা যদি দেখেন, আমি মনে করি এইবার 17 বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রির পাইকারা, আদানি চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু। আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে, রাষ্ট্রপতিকে দেখাবে। জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিটি, আন্তর্জাতিক চুক্তি খোলাখুলি ভাবে জানিয়ে দিতে হবে পার্লামেন্টের মাধ্যমে। জনগণ জানতে চায় জনগণ কি দিল, জনগণ জানতে চায় জনগণ কি পেল। বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ সার্বভৌম দেশ, আমরা কোন দেশের অধীনে না, আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি। at the same time we must make sure we have our heads high। আমাদের মাথায় রাখতে হবে আমরা সসম্মানে যারা সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি। কোন স্বামী স্ত্রীর সম্পর্ক কারোর সাথে নাই, কোন বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক কারোর সাথে নাই। আমরা একইভাবে আমাদের রাইট প্রোটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই। সো আর্টিকেল 45 ইজ ভেরি ইম্পর্টেন্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারটা 15 অ্যামেন্ডমেন্ট, এটা কোর্টে চলছে। এটা তো বাংলাদেশে একটা পাগলেরও দাবি তত্ত্বাবধায়ক সরকার হওয়া। বাংলাদেশের মানুষের গাছ পাতা, ইট বালি, পশু পাখি সবাই এটা রিয়েলাইজ করে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তত্ত্বাবধায়ক সরকারের দাবি গত 17 বছর ধরে করে আসছি, পার্লামেন্টে করেছি, এখনো বলছি, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা খোড়া হয়ে যাই, আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না, আমরা এলোমেলো কথা বলি, রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দিই না, আমরা সবকিছু বুঝে যাই। তো আমি মনে করি আমাদের তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধানে অবশ্যই ফিরে নেওয়া উচিত। আর্টিকেল 70 নিয়ে আপনারা জানেন, if you're elected, if you're nominated from a certain political party, কোন রাজনৈতিক দল হইতে নমিনেশন পাইবার পরে যদি ওনার বিরুদ্ধে ভোট দেন, সেটা আর্টিকেল 70 ফ্লোর ক্রসিং এর ব্যাপারটা। এর মধ্যে ভালো খারাপ অনেক কিছু আছে, বিকজ বাংলাদেশে কিন্তু এমপি বিক্রির একটা প্রবণতা আমরা দেখেছি। স্পেশালি এরশাদ সাহেবের সময় আনোয়ার হোসেন মঞ্জুর এমপি গুলি লাঙ্গল নিয়ে যখন যুদ্ধ হয়, সেই সময় কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি। আমি মনে করি আর্টিকেল 70-তে ভোট দেওয়াটা মানা আছে কোন দলীয় সংসদ সদস্যের, কিন্তু দলীয় সংসদ সদস্য তার দলের কোন সিদ্ধান্তর ব্যাপারে বাইরে যে কোনো অবজেকশন দিতে পারে, এমনকি পার্লামেন্টে কথা বলতে পারে। তো আমি মনে করি কোনো অ্যাব্রাপ্ট সিদ্ধান্ত না নিয়ে এই আর্টিকেল 70-র ব্যাপারে আরো অনেক কথা বলার আমাদের সুযোগ আছে। ওকে, সো এটা আমি মনে করি কোন নির্বাচিত সরকারেরই সেটা করা উচিত। আরো কিছু কিছু ব্যাপার আছে, যেমন আর্টিকেল 75-এ আছে যে সংসদে যারা উপস্থিত থাকে ওই তাদের মধ্যে থেকে মেজরিটি দিয়ে আইন পাস করা হয়। আমার মনে হয় এখন দেখা গেল সংসদে 50 জন আছে বা 100 জন আছে, আমার মনে হয় এটাকে পরিবর্তন করে মিনিমাম 2/3 বা বেশি, বিকজ এখন অনলাইন আছে, যে কোনো আইন পাস করার জন্য পুরো সংসদ সদস্যদের এখানে থাকা, সেখান থেকে মেজরিটিটা অনেক ইম্পর্টেন্ট। আর্টিকেল 70-তে এডুকেশনের ব্যাপার আছে, বাট আমরা মনে করি এখানে এই এডুকেশনের জায়গা আছে অনেক, আসলে আমাদের কনস্টিটিউশনটা অনেক সরলীকরণ, এটাতে অনেক ইন্টারপ্রিটেশন করার রুম থাকে। আমি মনে করি স্পেসিফিক হওয়া উচিত। আর্টিকেল 70-তে লেখাপড়ার ব্যাপারে, শিক্ষার ব্যাপার আছে, আমি মনে করি এখানে বাংলা, ইংলিশ, মাদ্রাসা, ধর্ম, গভর্নেন্স, এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে থাকা উচিত। উই নিড টু এডুকেট আওয়ার চিলড্রেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গুড গভর্নেন্স, ক্লাইমেট চেঞ্জ, সেগুলি নিয়ে আমাদের কথা বলা উচিত। আরেকটা ব্যাপার হলো ডিসএবল, যারা অটিস্টিক বাচ্চা বা যারা শারীরিকভাবে সক্ষম না, এরকম অনেক পরিবার বাংলাদেশে আছে। আর্টিকেল 15D আর 28D এই ব্যাপারে কথা বলে, বাট আমি আবার মনে করি এটা এনাফ না। যারা এখানে অটিস্টিক বাচ্চারা যারা আছেন বা যারা স্পেশাল কেয়ার প্রয়োজন, আমি মনে করি ওনাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য সংবিধানে আরো ভালো, আরো স্পেসিফিক্যালি কিছু জিনিস থাকা দরকার। এখন আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলি না আমাদের সংবিধান সময় উপযোগী না, রেলেভেন্স না, আজকের দিনের জন্য, আজকের দিনের অনেক প্রবলেমের কথাই আমাদের সংবিধান বলে না। এর মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হলো মাদক নিয়ে কথা বলা। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 18, 21-এ আওতায় মাদক নিয়ন্ত্রণ আছে, কিন্তু দ্যাট ইজ নট ইনাফ। আমরা জানি মাদক একটা মহামারী। আজকে যদি বাংলাদেশে 50 লক্ষ মানুষ মাদকে এফেক্টেড হয়ে থাকে, ওনাদের পরিবার সহ প্রায় 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি মানুষ মাদক এফেক্টেড। ইটস লাইক ক্যান্সার। যেই বাড়িতে একটা মাদকাসক্ত ছেলে আছে, তার বাবা মা আত্মীয় স্বজন সবাই 24 ঘন্টা এটা থাকে।
আমি মনে করি মাদকটাকে একটা ন্যাশনাল ট্রমা, ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়ে আমার মনে হয় সংবিধানে এই ব্যাপারে আরো জোরালো কথা থাকা উচিত।